স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলীয় সংসদ সদস্যরা অন্যান্য বিষয়ে ভোট দিতে পারবে এমন ঐকমত্যে পৌঁছেছে সব দল। এগুলো জুলাই সনদে যুক্ত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টির অভিযোগ, কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আর জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী যোগ না দেয়ায় কিছুটা শোরগোল হয়েছে। মধ্যাহ্নবিরতিতে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের এমপিরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও হাই কমিটির পদ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে, অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন। আর প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে এবং যখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখা যায় সেখানে একটা হট্টগোল করার চেষ্টা করা হয়। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তারা। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। দলগুলোর সাথে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমতে পৌঁছাতে আগামী ৩ কর্মদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথাও জানিয়েছে কমিশন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আর দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চয়ই নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে আমির খসরু বলেন, দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে অনেক দৃশ্যপট বদলে যাবে। জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমত্যের প্রয়োজন আছে। আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যমত্যের বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনার মাধ্যমে এর কাজ শুরু হলো। মঙ্গলবার সকালে ৩ বিচারককে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। আমরা দেখতে চাই
আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের মামলাগুলো 2 ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কাজ চলবে। পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে, ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন। এদিন মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। এতে বলা হয়েছে, যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনের সামনে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বয়সে তরুণ, তার জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচারিক রায় মেনে নেওয়া কাম্য। রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হতে অবৈধ লোককে প্রশাসক বানিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগও করেন ইশরাক হোসেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে যৌক্তিক সমাধান চান তিনি। যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে, তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আরেকটি কথা বলতে চাই সরকারের উদ্দেশ্যে, যে আমাদের আপনারা যদি ধরে নেন যে এই আন্দোলনকে আপনারা এভাবে অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ের বাদামতলা থেকে মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন তারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক কর্মকর্তা কর্মচারী। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ সরকার। 2000-এর বেশি বাংলাদেশি ঝুঁকির মধ্যে থাকলেও বাংলাদেশিরা যেন নিরাপদ স্থানে থাকতে পারে সে বিষয়েও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এসব কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। এ সময় শান্তি প্রতিষ্ঠা ইরান ও ইসরায়েল দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সম্পূর্ণ সফল হয়েছে বলে জানান রুহুল আলম সিদ্দিকী। ইরানে ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও এর প্রভাব পড়বে না বাংলাদেশে, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফ করেন তিনি। বৈঠকে সার ও এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে জানান তিনি। বলেন, এসব আমদানি করা মালামালের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসে, তবে যুদ্ধাবস্থার কারণে চলাচল ব্যাহত হতে পারে বলেও আশঙ্কার কথা জানান উপদেষ্টা। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদেরকে যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো। রাজধানীর বাইরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগের বরগুনা জেলা। সেখানে ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে গেছে আইইডিসিআর-এর দল। এছাড়া দ্বীপ জেলা ভোলাতেও বাড়ছে মশাবাহিত রোগটি। অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় কুমিল্লার দাউদকান্দি পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
দক্ষিণের জেলা বরগুনায় দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। 24 ঘন্টায় 65 জন রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে 2 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগী বাড়লেও চিকিৎসক সংকট এবং পর্যাপ্ত শয্যা না থাকায় হিমশিম জেলার স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুর কারণ অনুসন্ধানে বরগুনায় এসেছে IEDCR এর একটি দল। এডিস মশার যে বংশ বিস্তার হয় এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত। 24 ঘন্টায় দ্বীপ জেলা ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 4 জন, যাদের মধ্যে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি 2 জন, অন্য 2 জন চরফ্যাশন হাসপাতালে। 3 দিন যাবতে হসপিটালে ভর্তি আছি। তো বাসায় আমার প্রচণ্ড রকমের জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা। পরে হসপিটালে গিয়ে টেস্ট করানোর পরে দেখি যে আমার ডেঙ্গু ধরা পড়ছে। হাসপাতালে ভর্তি করানোর পরে এরা পরীক্ষা করিয়া বলছে যে ডেঙ্গু হয়েছে। চলতি বছর জেলাটিতে 39 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে 35 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা দিয়ে যাচ্ছি ডেঙ্গু রোগীদের। তো এখনও আতঙ্কিত হওয়ার তেমন কিছু নাই এবং আমাদের উপদেশ থাকবে এখন যে বৃষ্টি হচ্ছে কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে এবং যেখানে পানি জমবে সেটা যেন অবশ্যই ফেলে দেয়। এদিকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 27 জন। ডেঙ্গু বেশি ছড়িয়েছে দাউদকান্দি পৌরসভায়। এরই মধ্যে 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ওয়ার্ড দুটিতে আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখবেন CSRM-এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই কালিয়াকৈর উপজেলার। সেখানে মূলত বিভিন্ন সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, যার ধারা উন্নয়ন হবে কিংবা পরিবর্তন করতে চায় সেই সব মানুষগুলোই আসলে শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন। শুরুতে একটু জানিয়ে রাখি, আপনাকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানাচ্ছিলাম যে ট্রান্সপোর্ট সেকশনে শ্রমিক বান্ধব করার জন্য কি কি করা প্রয়োজন, কি কি পদক্ষেপ হলে, কারণ শ্রমিকদের অনেক ধরনের দাবি দেওয়া থাকে, সেটা আসলে কতটা চ্যালেঞ্জ করতে হবে বা আগামী দিনগুলোতে এই শ্রমিক বান্ধব করার জন্য যোগাযোগ ব্যবস্থা কিভাবে সাজানো হতে পারে। ধন্যবাদ। এটা চ্যালেঞ্জিং জবের মধ্যে থাকে। কাজের যে আইন বা নিয়ম সেটা একমাত্র পরিবহনের ক্ষেত্রে সেটা পালন হয় না। একজন পরিবহন শ্রমিক 8 ঘন্টার পরিবর্তে যে 20 ঘন্টা বা 24 ঘন্টা বা 16 ঘন্টার সে কর্মরত থাকে, এটার বিনিময়ে কিন্তু সে কোনো প্রকার ওভার টাইমও পায় না। তাদের কর্মে রাখার জন্য কি কি করণীয় দরকার তার সংশোধনী প্রস্তাব আমরা দিয়েছি যোগাযোগ মন্ত্রণালয়ে। পরিবহন পরিবেশ বান্ধব করার কথা বলছেন, সেটা না হলে কি সড়ক দুর্ঘটনা বেড়ে যায় কিনা বা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? পরিবেশ বান্ধবের সঙ্গে সড়ক দুর্ঘটনার কোনো সম্পর্ক নাই। একটা চালক 8 ঘন্টা কাজের বিনিময়ে সে 18 ঘন্টা পরিশ্রম করছেন, সে তার শরীরে শারীরিকভাবে সে সে সময়টা যদি আসলে বাস চালায় বা গাড়ি চালায় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার কবলে একটা সম্ভাবনা থাকে। এটাই আমাদের বক্তব্য যে একজন চালক, একজন শ্রমিক, সে তো গাড়িতে কর্মরত থাকতে থাকতে একটা ক্লান্তিতে চলে আসে। এই ক্লান্তি দূর করার জন্যই একজন চালক চট্টগ্রাম থেকে রওনা দিল, সে যাবে দিনাজপুর। আমরা এখন তাদেরকে চিঠিতে জানাচ্ছি ওই গাড়িতে 2 জন ড্রাইভার রাখার জন্য। 8 ঘন্টার বেশি জানি কেউ কর্মরত না থাকে। একটা টোটালি যদি একটা পরিবহনের একটা পরিবেশ যদি তৈরি করে না যায়, যে পরিবেশের মাধ্যমে যাত্রীরা তারা হয়রানি হবে না, তারা সেবা পাবে, এই পরিবহন শ্রমিক মালিকরা তারা স্মুথলি তাদের গাড়িটা চালাতে পারবে। বিআরটি তাদের ফিটনেস থেকে শুরু করে লাইসেন্স থেকে শুরু করে স্বাভাবিকভাবে দিবে। উপজেলায় যেমন জলাবদ্ধতা রয়েছে, রাস্তা শুরু রয়েছে, যার কারণে যানজটের একটা সৃষ্টি, 3 হুইলার গুলো রয়েছে, একাধিক 3 হুইলার থাকার কারণে এই যানজটের একটা ধকলে পড়তে হয় সাধারণ মানুষের। এমন ধরনের কোনো আমরা ইতিমধ্যে এগুলো প্রস্তাবনা দিয়েছি যে রাস্তায় যে 3 হুইলার গাড়ি যাকে বলে আমাদের প্রস্তাবনার গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসো। রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসলে
একদিকে যেমন গভর্নমেন্টের রাজস্ব বৃদ্ধি পাবে, আরেকদিকে কিন্তু জনদুর্ভোগটা কমে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। অবশ্যই শৃঙ্খলা ফিরে আসবে। যারা যারা দায়িত্বে আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা কাজ করবেন এই সড়ক শৃঙ্খলার জন্য। আর পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই সমস্যা জর্জরিত যারা আছেন তাদের যে সমাধানের উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি বলছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে মনে করে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি দাবি করেন, ব্যাংকগুলোর লাখ লাখ কোটি টাকা খেলাপি ঋণের দায়ও অডিটররা এড়াতে পারেন না। এ সময় অভিযোগ করা হয়, দেশের অডিট বা নিরীক্ষা প্রতিবেদন ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে দেশের ব্যাংক ও পুঁজিবাজার থেকে সহজে অর্থ হাতিয়ে নেওয়া যায়। নিম্নমানের নিরীক্ষা প্রতিবেদনের কারণেই পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ কমেছে। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ ও সিএমএ ফার্মগুলো অডিট বা নিরীক্ষা করে না, সেসব প্রতিষ্ঠানে নিরীক্ষার কাজ করার সুযোগ চায়। সিএমএবি এজন্য অর্থবিল পাশ হওয়ার আগেই নির্মোহ অডিট ব্যবস্থাপনার স্বার্থে আইন সংশোধনের দাবি জানানো হয়। $17 বিলিয়ন সাইফন হয়ে যাচ্ছে, 4,20,000 কোটি টাকা খেলাপি ঋণ। এই যে এত করাপশন ধরা পড়েছে, যেটা আমরা পত্রিকার 2 দিন পরপরই দেখি, এটা কিভাবে সম্ভব? আমরা যদি অডিটরের ঠিকমতো রিপোর্ট দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের আগামী মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠবে বাংলাদেশের 11 জন ক্রিকেটারের। ড্রাফট অনুষ্ঠিত হবে 19 জুন। গেল মৌসুমে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার এই লেগের পাশাপাশি আরও 10 জন নাম লিখেছেন প্লেয়ার্স ড্রাফটে। তাদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা। প্রত্যেকেই পুরো মৌসুমের জন্য নাম লিখিয়েছেন। তবে বিপিএল ও বিগ ব্যাশের সূচি একই সময় হওয়ায় দল পেলেও অনাপত্তি পত্র পাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। গেল মৌসুমে হোবার্টে হ্যারিকেন্সে নাম লিখেও খেলা হয়নি রিশাদের। এবারের বিগ ব্যাশ প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন 30 দেশের 600-র বেশি ক্রিকেটার।